Hello everyone, welcome to Dr. Roy's classes. আজকে আমাদের ক্লাস হবে on mood. তাহলে চলো শুরু করছি। প্রথমে আমরা শুরু করার আগে বোঝার চেষ্টা করি mood বলতে আমরা কি বুঝি। মানে mood হচ্ছে refers to the form of a verb that shows the mode or manner. আমরা বলি না আমাদের কি মুডে আছি, মানে সেই মুডের উপরে ডিপেন্ড করে আমাদের ম্যানার, আমরা কিভাবে কি করব না করব। তো এটাই মাথায় রাখো যে যে কোনো ভার্ব যেটা বোঝাবে যে একটা স্টেটমেন্টের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে সে কোনো ম্যানার বা কোন মোড বা কোন ম্যানার বোঝাবে, সেটাই হলো মুড। ইট এক্সপ্রেসেস দ্য স্পিকারস অ্যাটিটিউড। যে স্পিকার যিনি কথা বলছেন তার অ্যাটিটিউডটাকে উনি এরা কি করা হয়, এক্সপ্রেস করে টুয়ার্ডস দ্য অ্যাকশন, যে সেটা মানে কোন মোডে আমি অ্যাসার্ট করছি। আমি যদি বলি কাজটা ভালো হলো না, আমি এটাকে বলতে পারি এটা অ্যাসার্ট করলাম। আবার আমি কাউকে বলতে পারি কাজটা কিন্তু ভালো হলো না, মানে কাইন্ড অফ এটা আমি তাকে একটা থ্রেটও দিতে পারি, একটা ওয়ার্নিংও দিতে পারি। তো দেখো এটা এখানেই ডিপেন্ড করছে আমি কোন মুডে কথাটা বলছি। আমি যদি বলি কাজটা কি আদৌ ভালো হলো, তা আমি এখানে একটা আমি মনে হতে পারে আমি যদি বলি কাজটা কি ভালো হলো, মানে আই ডোন্ট নো অ্যান্ড আই এম আস্কিং সামওয়ান, এটা একটা বোঝানো হলো একরকম। আবার যদি বলি কাজটা কি ভালো হলো, মানে আমি বোঝাতে চাইছি কাজটা অ্যাকচুয়ালি ভালো হলো না। তাহলে এই যে আমার অ্যাকশনে, এই যে আমার ভার্বগুলোকে আমি কিভাবে বলছি, আমার মোড, সেটাই হচ্ছে মুড। খেয়াল রাখতে হবে ভার্ব, আমরা যখন ভার্বের কথা বলি, এই নিয়ে আমি একটুখানি বলে নিই। ভার্বের আমরা জানি ভার্বের সবসময় কথা বলতে গেলে আমরা বলি ভার্বের তিনটে ফর্মের কথা বলি, তাই তো? যেরকম ভার্বের ফর্মের মধ্যে আমরা কি কি বলি, আমরা বলি V1 বলি, V2 বলি, V3 বলি। আবার কখনো ভার্বের মধ্যে আমরা এস বা ইএস অ্যাড করি, আবার কখনো ভার্বের সাথে আমরা কি করি আইএনজি লাগাই, কন্টিনিউয়াস বোঝাই। তো ভার্বকে আমরা ডিফারেন্টভাবে ইউজ করি। V1 V2 V3 বলতে আমরা যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এইভাবে আমরা ভার্বকে বিভিন্নভাবে দেখে থাকি, তাই তো? এই যে বিভিন্নভাবে দেখে থাকি, আমাদের আরেকটা জিনিস আমরা যদি বলি, ভার্বের বেস ফর্ম বলেও কিন্তু একটা শব্দ আছে। কি বললাম? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলেও একটা শব্দ আছে। বেস ফর্মটা কি? বেস ফর্ম হচ্ছে একদম ইউনিট, যেটা যার থেকে মানে যেটা হচ্ছে রুট, যেটার থেকে সমস্ত রকমের ফর্ম তৈরি হয়, সেটাই হলো ভার্বের। অনেক সময় দেখা যায় ভার্বের বেস ফর্ম আর V1 অনেক ক্ষেত্রেই এক। ভার্বের বেস ফর্ম আর V1 অনেক ক্ষেত্রেই এক। যেমন আমি যদি বলি গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, সেখানে গোটা কি হচ্ছে V1, এবং সেটাই কিন্তু ভার্বের আবার দেখতে পাচ্ছি আমরা বেস ফর্মও বটে। আবার যদি আবার বলি এখানে আমরা অ্যাম, ইজ, আর, অ্যাম ইজ আর, এখানে কিন্তু দেখবে অ্যাম ইজ আরটা কিন্তু কি, এটা কিন্তু আমরা ভার্বে ব্যবহার করছি, কিন্তু এর বেস ফর্মটা কি হবে? বেস ফর্মটা হচ্ছে বি। তাহলে বেস ফর্ম হচ্ছে বি। এটাই আমি বোঝাতে চাইছি যে সবসময় আমাদের দেখা যায় অনেক সময় বেস ফর্ম কোনটাকে বলা হয়, যেটা একদম রুট, সেটাই হলো বেস ফর্ম। এই কথাগুলো কেন বলছি, যেমন আমি বলছি কেন, ওয়েদার দে আর স্টেটিং আ ফ্যাক্ট, এবং এটার উপরে ডিপেন্ড করছে এই ভার্বের বিভিন্ন ফর্মসগুলোকে আমরা ব্যবহার করি আমাদের ডিফারেন্ট টাইপের ফ্যাক্টসকে স্টেট করবার জন্য। হ্যাঁ, বিভিন্নভাবে ইউজ করে থাকি। বা আমরা কখনো কোয়েশ্চেন জিজ্ঞেস করছি কিনা, কখনো কমান্ড করছি কিনা, কখনো একটা উইশ করছি কিনা, কখনো টকিং অ্যাবাউট সামথিং হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে কি? যেটাকে আমরা ইমাজিন করে ভাবছি, আমরা ভাবছি এটা হতে পারে, বাট উই ডোন্ট নো। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ভার্বের ব্যবহার করে থাকি, আর সেটাই হলো আমাদের মুড অফ দ্য ভার্ব। মানে ভার্বটাকে কি মনে করি, কি ভাবনা নিয়ে আমরা ভার্বের সেই ব্যবহারটা করেছি, সেটাই হলো মুড। টাইপস অফ মেইন মুডস ইন ইংলিশ। এবার যদি মেইন মুডের কথা বলা হচ্ছে 3 রকমের মেইন মুড আছে। প্রথমটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, দ্বিতীয়টা হচ্ছে ইম্পারেটিভ মুড, অ্যান্ড তৃতীয়টা হচ্ছে সাবজাংটিভ মুড। এবার এই যে আমরা আগে এখানে মেনশন করলাম যে অনেক সময় ইনফিনিটিভ যেটা আমরা ব্যবহার করি, যেরকম টু ইট, টু গো, এটাকেও কিন্তু এক সময় মুড হিসেবেই দেখা হতো। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট। মডার্ন গ্রামারিয়ানসরা তারা কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এরা যেহেতু মেইনলি অ্যাকশনটাকে বোঝানো হচ্ছে, টু ইট, টু গো, এটা কোথায় বলছে, অ্যাটিটিউডের কথা কোথায় বলা হচ্ছে। আই ওয়ান্ট টু ইট, আমি ইট করবো মানে আমি খাবো। খাবার মধ্যে অ্যাটিটিউড কি বোঝানো হচ্ছে? কিসের অ্যাটিটিউড আছে এখানে? শুধু তো অ্যাকশনই বোঝানো হচ্ছে, তাই না? অ্যাকশনই বোঝানো হচ্ছে। তো সেই জন্য এই মডার্ন গ্রামারিয়ানরা ইনফিনিটিভটাকে আর মুডের মধ্যে কিন্তু তারা ধরে না। এবার আমরা এই মুডটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। ইন্ডিকেটিভ মুড বলতে কি বোঝানো হচ্ছে? ইন্ডিকেটিভ মুড শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে ইন্ডিকেট করবে, কিছু বোঝাবে। ইন্ডিকেটিভ মুড ইজ দ্য মোস্ট কমন মুড, ইট ইজ ইউজ টু স্টেট আ ফ্যাক্ট। আমি কোনো কিছুকে অ্যাসার্ট করবো, কোনো কিছুকে বলবো, আমি ইন্ডিকেট করতে চাইছি। যেমন বলছি আই এনজয় রিডিং বুকস। কি বললাম? আই এনজয় রিডিং বুকস। আমি এখানে কি ইন্ডিকেট করছি? আমি এনজয় করছি কি, আমি কি এনজয় করছি? রিডিং বুকস। ইন্ডিকেট করছি, সোজা পরিষ্কার করে বলছি। শি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক, আমি অ্যাসার্ট করছি, ইন্ডিকেটিভ মুড। দে ডোন্ট লাইক স্পাইসি ফুড, তারা পছন্দ করে না, ইন্ডিকেটিভ মুড। মানে আমি সবকিছুকে ইন্ডিকেট করছি, মানে আমি বোঝাচ্ছি, আমি অ্যাসার্ট করছি। সেটা হলো সিম্পল ইন্ডিকেটিভ মুড। কারণ কি? ইন্ডিকেটিভ মুডে শুধু কি করে? টু স্টেট আ ফ্যাক্ট, কোনো একটা ফ্যাক্টকে বলে,
কোনো একটা ফ্যাক্টকে অ্যাসার্ট করে, এটাই হলো ইন্ডিকেটিভ মুড। ব্যাস, এবার বলা হচ্ছে ইন্ডিকেটিভ মুডের মধ্যেই আমরা যখন বলছি আস্ক আ কোয়েশ্চেন, একটা কি বললাম তাহলে আমরা ইন্ডিকেটিভ মুডটা দেখো কতগুলো ভ্যারাইটি। প্রথমটা কি বললাম, স্টেট করছে কোনো একটা ফ্যাক্ট, এক্সাম্পল দিলাম। এবার বলছে কোয়েশ্চেন যদি কোনো জিজ্ঞেস করি তখনও ইন্ডিকেটিভ মুড হতে পারে। যেমন বলছে ইজ ই কামিং টু দ্য মিটিং, সে কি মিটিংয়ে আসবে, ডু ইউ লাইক ম্যাঙ্গোজ, ডিড শি ফিনিশ হার হোমওয়ার্ক, এগুলো সমস্ত প্রশ্ন করছি। তো আমাদের তাহলে একটা হলো ইন্ডিকেটিভ মানে কি বোঝালাম আমরা, ইন্ডিকেটিভ মুডের মধ্যে আমরা একটা বলছি টু স্টেট আ ফ্যাক্ট, সেটাও ইন্ডিকেটিভ মুড। টু আস্ক আ কোয়েশ্চেন, সেটাও কিছু ইন্ডিকেট করছে না, মুড বলছে না, আমি কিছু জানতে চাইছি, আমার অ্যাটিটিউড বোঝাচ্ছে, তো মুড বোঝাচ্ছে। এখানে কোয়েশ্চেন করছি, ওখানে অ্যাটিটিউডটা কি, আমি জানাচ্ছি তোমায় বা আমি তোমায় বলছি এটা হচ্ছে বা এটা হচ্ছে না, ওটাও আমার একটা অ্যাটিটিউড বোঝানো হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেটিভ মুড। মুডের মধ্যে দুটো প্যাটার্ন গেল। এবার পরের ইন্ডিকেটিভ মুডটা কি করছে, এক্সপ্রেস আ সাপোজিশন টেকেন অ্যাজ আ ফ্যাক্ট। বলছে সাপোজিশন মানে একটা যদি মানে সাপোজ এটা হয় তাহলে এটা হবে, মানে জিনিসটা কিন্তু অনেকটা হাইপোথেটিক্যাল, আমি জানি না হয়নি, কিন্তু এটা যদি এটা হয় তাহলে এটা করা যেতে পারে। তাই জন্য বলা হচ্ছে এক্সপ্রেস আ সাপোজিশন টেকেন অ্যাজ আ ফ্যাক্ট। কোনো একটা সাপোজ করা মানে কি, আমরা ধরে নিচ্ছি ব্যাপারটাকে। তো এরকম কোনো কিছু একটা ধার্য করে নেওয়া বা ধরে নেওয়া, কখন ওই ধরে নিচ্ছি মানে সেটা তো প্রেজেন্টে নেই, আমি তো ভেবে নিচ্ছি যদি এটা হয়, ধরো এটা যদি হয়, তাহলে আমি ধরে নিচ্ছি, বর্তমানে সেটা নেই, কিন্তু যেটা ধরে নিচ্ছি সেটাকে কনসিডার করছি কি হিসাবে, একটা ফ্যাক্ট হিসেবে আমি কনসিডার করছি। যেমন বলা হচ্ছে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। দেখো তুমি ইউ উইল পাস দ্য এক্সাম শুধু যদি তুমি ভালো করে পড়াশুনো করো। তার মানে আমি এখনো জানি না কি হবে, ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে, ও পাস করবে, এটাই এক্সপেক্টেড, এটাই ভেবে নিলাম আমরা। কিন্তু ভালো করে দেখো একটা সাপোজিশন, এটা আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু ঘটেনি, বর্তমানে ঘটেনি, আমি ভবিষ্যতের কথা নিয়ে বলছি। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে হয়তো তুমি এক্সামটা পাস করে যেতে পারো। এটা কি করছি আমি, সাপোজ ইউ স্টাডি হার্ড দেন ইউ উইল পাস দ্য এক্সাম। তো এটাই হচ্ছে এক্সপ্রেস একটা সাপোজিশন হয়। ইফ ইট রেইনস টুমরো উই ওয়ন্ট প্লে ক্রিকেট, কাল যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা ক্রিকেট খেলতে পারবো না। এটাও কি করছে, সাপোজ যদি বৃষ্টি হয়, আমি সাপোজ করলাম, মানে আমি ধরে নিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি খেলতে পারবো না, একটা ফ্যাক্ট। বা মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেও না, যে বৃষ্টি যদি হয় তাহলে আমি সত্যি খেলতে পারবো না, ইট ইজ আ ফ্যাক্ট। তাহলে যখন একটা সাপোজিশন টেকেন অ্যাজ আ ফ্যাক্ট তখন হচ্ছে এটাও হচ্ছে, সেটাও ইন্ডিকেটিভ। তাহলে আমরা ইন্ডিকেটিভ তিন রকমের দেখলাম। একটা কি বুঝলাম, কখন ইন্ডিকেটিভটা হবে, একটা স্টেট করবে ফ্যাক্ট, একটা কোয়েশ্চেন করবে, আরেকটা কি করবে, সাপোজিশন টু শো আ ফ্যাক্ট। তিন রকমের হচ্ছে আমাদের ইন্ডিকেটিভ মুড। এবার আসছি আমাদের ইম্পারেটিভ মুড। দেখো ইম্পারেটিভ বলতেই তো বুঝে নিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সেস কেমন হয়। ইম্পারেটিভ মুড ইজ ইউজড অনলি ইন দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড only in the second person, present tense and second person। আমরা খেয়াল করবে, আমরা কেসেসেও পড়েছি, যখন এই ধরনের হয়, যখন এই ইম্পারেটিভ সেন্টেন্সেসের কথাবার্তা হয় কেসেসে, তখন দেখা যাচ্ছে আমাদের যে নমিনেটিভ কেসটা থাকে ওটা ইমপ্লাইড থাকে। নমিনেটিভ কেস মানে সাবজেক্টটা ইমপ্লাইড থাকে, ওকে দেখা যায় না। এবং সবসময় সাধারণত আমরা যদি কাউকে অর্ডার করি, কাউকে রিকোয়েস্ট করি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে, শাট দ্য ডোর, মানে ইউ শাট দ্য ডোর, সেটা নমিনেটিভ কেস। এখানে আমরা কি বলছি, আমরা ভার্ব নিয়ে কাজ করছি, এখন তো আমরা কেস নিয়ে কাজ করছি না। কেস মানে হচ্ছে কি বোঝাচ্ছিলাম, নাউনের ক্ষেত্রে বোঝাই, নাউন বা প্রোনাউনের জন্য। তো যাই হোক, কেস আলাদা বিষয়, কেসটা না জানা থাকলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নিও অন কেস। এবার বলা হচ্ছে অর্ডার করলাম, সাপোজ অর্ডার করতে পারি, সাবজেক্ট ইউ ইজ ইউজুয়ালি ইমপ্লাইড। এখানেও দেখো স্ট্যান্ড আপ, মানে আমি কি বলতে চাইছি, আমি এখানে বলতে চাইছি এটাকে বলতে চাইছি ইউটাকে এখানে স্ট্যান্ড আপ, মানে কি ইউ স্ট্যান্ড আপ বলতে চাইছি, এটা ইমপ্লাইড। আমরা রাইট ইউর নেম হিয়ার, ইউ রাইট ইউর নেম হিয়ার, সাধারণত এখানে কিন্তু সাবজেক্টটা দেখা যায় না, এটা ইমপ্লাইড থাকে, ঠিক আছে। তারপরে বলছে রিকোয়েস্ট করা ক্ষেত্রে, তাহলে খেয়াল করবে ইম্পারেটিভ মুড আমরা মানে তো জানি, আমরা অর্ডার করবে, রিকোয়েস্ট করবে, অ্যাডভাইস করবে, সবই তো ইম্পারেটিভ। তাহলে মুডটা হচ্ছে যেখানে ভার্বটা থাকবে এবং সেটা এই ধরনের মুড বা অ্যাটিটিউডকে বোঝাবে, সেই অনুসারেই আমাদের ইম্পারেটিভ মুড হবে। তাহলে ইম্পারেটিভ মুড প্রথমটা কি হচ্ছে, কিভাবে কাজ করে, ইট সার্ভস টু গিভ অর্ডার্স, অর্ডার দেওয়ার জন্য ব্যবহার হয়। স্ট্যান্ড আপ, it serves to make request টোনে কথা বলে, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য উইন্ডো। এখানেও আমরা কি দেখছি, এই যে ওপেনটা আছে কি একটা রিকোয়েস্টের টোনে কথা বলা হচ্ছে, প্লিজটা আগে বসে গেছে, আমরা এটা বুঝলাম রিকোয়েস্ট। কাইন্ডলি পাস মি দ্য বুক, শুধু পাস মি দ্য বুক বলে এটা অর্ডার হয়ে যেতে পারতো, গিভ অর্ডার্স, পাস মি দ্য বুক, আমি বলছি এখানে কাইন্ডলি পাস মি দ্য বুক, এটা একটা রিকোয়েস্টের টোনে কথা বলা হচ্ছে। তো এটা মেক রিকোয়েস্ট, যে কোনোভাবেই আমাদের সবই ইম্পারেটিভ মুডেরই আন্ডারে আসবে। তারপরে আমরা বলতে পারি অ্যাডভাইস দেওয়া, আমরা তো জানি টু গিভ অ্যাডভাইস দেওয়ার জন্য, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং, এই সবগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটা আমরা কি করছি, কাউকে অ্যাডভাইস দিচ্ছি। বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং, সমস্ত অ্যাডভাইস। এন্ট্রিট বা প্লিড মানে আমরা কি করছি, এন্ট্রিট কাউকে রিকোয়েস্টেড টোনে বলছি, প্লিজ হেল্প মি, সেভ আস ফ্রম দিস ট্রাবল। এই যে হেল্প, এটা প্লিড করা মানে কাউকে ভীষণভাবে একটা বিপদে পড়লে যেটা কাউকে রিকোয়েস্ট করা, যে টু সেভ মানে সেফটির জন্য বা নিজেকে রেস্কিউ করানোর জন্য যখন কেউ বিনীত রিকোয়েস্ট করে তখন সেটা প্লিড করা, এন্ট্রিট করা। এই ক্ষেত্রে এই হেল্প বলো, সেভ বলো, এটা মুড বলছে না। আমি যদি বলি রিতা, যদি আমি এখানে এই হেল্পটাকে দেখো, যদি বলি আমি রিতা হেল্পড মি, রিতা হেল্প মি, ও কি করেছিল, এটা ইন্ডিকেটিভ মুড, শুধু ইন্ডিকেট করেছে। ডাজ রিতা হেল্প ইউ, এটা কি হচ্ছে, এটাও ইন্ডিকেটিভ মুড, প্রশ্ন করেছে। আমি এখন এখানে কি বলছি, যদি আমি এটা না বলি, শুধু যদি বলি হেল্প হিম, হেল্প হিম মানে আমি কাউকে বলছি হেল্প হিম, অর্ডার করতে বলতে পারি। তাহলে যখন অর্ডার বলছি তখন সেটা কিন্তু ইম্পারেটিভ মুড হয়ে গেল। আমরা এখানে কি বললাম, হেল্প মি প্লিজ, হেল্পটা এখানে কি হলো, ভীষণ বিনয়ী সুরে, ভীষণ রিকোয়েস্টেড টোনে, প্লিজ আমি খুব বিপদে পড়ে গেছি, আমায় বাঁচাও, মানে মানে যেটাকে বলে মানে আকুতি, মানে কাইন্ড অফ প্রাণের ভিক্ষা চাইছে, মানে বাঁচানোর জন্য, নাহলে সে খুব বিপদে পড়ে যাবে। তো এই যে এই টোনটা যখন বোঝানো হচ্ছে সেটাও আসলে ইম্পারেটিভ। আবার দেখো বলা হচ্ছে এক্সপ্রেস আ কন্ডিশন ইমপ্লাইড ইফ অর আনলেস। কন্ডিশন মানে আমরা জানি কন্ডিশনাল যেরকম হয়, আইদার ইফ বা আনলেসটা ব্যবহার হয় কন্ডিশনাল ক্ষেত্রে। যেরকম স্টাডি হার্ড ইউ উইল সাকসিড, স্টাডি হার্ড মানে আমি এখানে কি বলতে চাইছি, ইফ ইউ স্টাডি হার্ড দেন ইউ উইল সাকসিড। তুমি যদি খুব ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি সাকসেসফুল হবে। তাহলে এখানে ইফ ইউ স্টাডি হার্ড না দিয়ে বলে দিলাম স্টাডি হার্ড। এখানে যে স্টাডিটা কি বোঝানো হচ্ছে, একটা এক্সপ্রেস আ কন্ডিশন। আবার বলছে কিন্তু যদি আমি বলতাম স্টাডি কেয়ারফুলি, এটা কি করতে পারি, অ্যাডভাইস করতে পারি, ওটাও সেই ইম্পারেটিভ হলো। মানে মুডটা কি বোঝানো হচ্ছে। যদি এখানে বলছে স্টাডি হার্ড ইউ উইল সাকসিড, তুমি যদি পড়াশোনা ভালো করে করো তাহলে তোমার কিন্তু সাকসেসফুল তুমি হতে পারো, মানে ইফ ইউ স্টাডি হার্ড মানে এটা কন্ডিশনাল। এটা আমার সেন্টেন্সটাকে বুঝে, তার মানেটা বুঝে আমি চিনতে হবে আমাদেরকে যে এটা এই মুডটা মানে এই ভার্বের মুডটা কি আছে। হারি আপ, শুধু যদি বলতাম হারি আপ, এটা অ্যাডভাইস হতে পারতো। হারি আপ এটা অর্ডার হতে পারতো। আর হারি আপ উই উইল মিস দ্য বাস, তাড়াতাড়ি বাসটা মিস করে যাবো, মানে এখানে কিন্তু একটা কন্ডিশনাল। তুমি যদি দেরি করো তাহলে কিন্তু আর কোনোভাবেই বাসটা পাবো না, আনলেস ইউ হারি আপ উই উইল মিস দ্য ট্রেন, এটা কন্ডিশনাল। এরপরটা বলেছে ইউজ অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি মানে কি একদম পরিষ্কারভাবে ডিমান্ড করে। আমরা অ্যাবসলিউটলি কথাটা কখন ব্যবহার করি, যখন একদম বলি যে কোনো রাগ ঢাক নেই, পরিষ্কার করে কোনো কিছুকে চাওয়া, কোনো কিছু মেনশন করা, সেটাকে বলছি অ্যাবসলিউটলি। বলছে এখানে যে গিভ মি 100 rupees, বা বলছে সেন্ড মি হোয়াট দ্য ডকুমেন্টস, পরিষ্কার করে বলে দেওয়া হলো সেন্ড করো আমাকে, সেন্ড মি দ্য পেপারস, না সেন্ড মি দ্য ডকুমেন্টস, গিভ মি ₹100। তো এই যে পরিষ্কার এই যে ভার্বগুলোর পরেই অ্যাবসলিউটলি বলা হচ্ছে, একদম প্লেনলি যেটাকে ডিমান্ড করা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউটলি। তাহলে দুটো মুড জেনে গেলাম, একটা জানলাম আমরা ইন্ডিকেটিভ, দ্বিতীয়টা বুঝলাম আমরা ইম্পারেটিভ এবং তার ভ্যারাইটিগুলোকে দেখলাম। এবার আমরা থার্ড টাইপে চলে আসলাম, সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা কি হচ্ছে, এই সাবজাংটিভ মুডটা কিন্তু ইংলিশে এখন একটু কম ব্যবহৃত হয়। বলা হচ্ছে ইট ইজ ইউজ টু এক্সপ্রেস সিচুয়েশনস দ্যাট আর আনরিয়েল, হাইপোথেটিক্যাল, উইশড ফর অর ইয়েট টু হ্যাপেন। এই সাবজাংটিভ মুডটা সাধারণত এমন কিছু সিচুয়েশনের জন্য ব্যবহার হয় যেটা ভাবা হচ্ছে যদি এটা হতো, এটা যদি হয়, মানে কাইন্ড অফ এরকম। তো সেখানে হাইপোথেটিক্যাল মানে অনেকটাই নিজের মন দিয়ে ভেবে নেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি না, আমরা ভাবছি, এটা লং করছি, এটা যদি হয় ভালো হয় বা কিছু। তো এই সাবজাংটিভ মুডটা কিন্তু গ্র্যাজুয়ালি এখন ইংলিশে খুব কম ব্যবহার হয়। বাট আ কন্ডিশন অর সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট, এটা কেমন হচ্ছে, বলছে কোনো ফ্যাক্ট, আমরা যেরকম বলি কন্ডিশন বা সাপোজিশন, আমরা একটু আগে সাপোজিশন করেছিলাম, মানে একটা ফ্যাক্টের মতন যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে, এটা ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কোনো ফ্যাক্টের সাথে কন্ট্রারি একদম হবে, অপোজিট হবে। যেমন ইফ আই ওয়্যার ইউ, এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে এই ক্ষেত্রে সাবজাংটিভ মুডের ক্ষেত্রে দেখা যায় ওয়াজটা কিন্তু হবে না। কি হবে না সাবজাংটিভ মুডের ক্ষেত্রে? সাবজাংটিভ মুডের ক্ষেত্রে মনে রাখবে ওয়াজ কিন্তু কখনো আসবে না পাস্ট টেন্স বোঝাতে গেলে। কি বলছে, ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। এখানে ওয়েরটা কি তোমরা হয়তো আমার আগেরও অনেক, এখানে ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাকসেপ্ট দ্য অফার, আই ওয়্যারটা মানে কি, এটা একটা ইমাজিনেটিভ কেস। আমি যদি হতাম মানে সেটা কি বোঝাতে চাইছে, দিস ইজ অ্যান আনরিয়াল সিচুয়েশন। আমি যদি হতাম, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এই অফারটা হয়তো অ্যাকসেপ্ট করে নিতাম। আমি তোমার জায়গায় নেই, আমি আর তুমি এক নও এবং আমাদের চিন্তা ভাবনাও এক নয়, তাই জন্য আমি অর্ডারটা তাই জন্য আমি এই অফারটাকেও অ্যাকসেপ্ট করলাম না।
তাই বলছে এখানে আই এম নট। দেখো খেয়াল করো, এই আই ওয়ের যদি পাস্টে লেখা হয় সাধারণত সাবজাংটিভ মুডের সবসময় কিন্তু একটা পার্ট হবে পাস্টে থাকবে। আর খেয়াল রাখবে ওয়াজের কোনো জায়গা নেই। এই দুটো জিনিস মনে রাখবে। সাবজাংটিভ মুডটা কি বোঝায়? একটা আনরিয়েল, একটা আমরা চাচ্ছি, আমরা তার জন্য উইশ করছি, আমরা একটা আনরিয়েল, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে বোঝাচ্ছি, কিন্তু মনে রাখবে পাস্ট একটা থাকবে, কিন্তু সেখানে ওয়াজের কোনো জায়গা থাকবে না। এবার বলা হচ্ছে হ্যাড শি স্টাডিড হার্ডার শি উড হ্যাভ স্কোরড বেটার। সে যদি আরো একটু ভালো করে পড়তো না, তাহলে ও আরো ভালো রেজাল্ট করে থাকতো। শি স্টাডিজ বেটার বলতাম মানে সে পড়াশোনা করে ভালো, শি স্টাডিড বেটার বলতাম সে পড়াশোনা করেছে ভালো, কিন্তু হ্যাড শি স্টাডিড হার্ডার, সে যদি করতো তাহলে এটা হতো। আমি এটা বলছি না সে করছে বা সে করেছিল, যদি সে করতো তাহলে এটা হতো, মানে টোটালি হাইপোথেটিক্যাল বা আনরিয়েল সিচুয়েশন। আশা করি এখানে বুঝতেই পেরেছো। ওয়ের হি হিয়ার উই কুড ডিসকাস দ্য প্ল্যান। ওয়ের হি হিয়ার, দেখো এখানেও এই একই কথা বললাম, হি এর পরে তো পাস্ট হলে ওয়াজ হয়, কিন্তু ওয়াজের কোনো জায়গা থাকবে না সাবজাংটিভ মুডে, কারণ এটা আনরিয়েল, ইমাজিনারি। আর আমরা জানি ইমাজিনারি যখন কোনো কিছু বোঝাবো, আনরিয়েল যখন কোনো কিছু বোঝাবো, তখন আমরা ইউজ করি ওয়ের। তাই বলছে ওয়ের হি হিয়ার উই কুড ডিসকাস দ্য প্ল্যান। সে যদি এখানে থাকতো আজকে আমাদের মধ্যে, তাহলে আমরা হয়তো প্ল্যান করতে পারতাম, ডিসকাস করতে পারতাম প্ল্যানটাকে। সে যদি আমাদের সাথে থাকতো তাহলে আমরা প্ল্যান করতে পারতাম। এখানে এই একই জিনিস, এটা হচ্ছে সাবজাংটিভ মুড, কারণ সে নেই, একটা টোটালি আনরিয়েল একটা সিচুয়েশন। আমরা সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করি, উইশ, যেটা অপটেটিভ ইউজ। অপটেটিভ সেন্টেন্সেসের মধ্যে আমরা বলি উইশ বলি, আমরা প্রেয়ার বলি, তাই না? তো এই যে সাবজাংটিভ মুডের ক্ষেত্রে এই ধরনের ইউজটাও খুব কম হয়। খেয়াল রাখবে যে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, বেস ফর্ম, বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই সাবজাংটিভ মুডের জন্যই কিন্তু এখন আমাদের ওটাকে আরেকবার মনে করি। বেস ফর্মটার ক্ষেত্রে বলেছিলাম যে বেস ফর্মটা হচ্ছে কি, একদম বেস ফর্ম যেটা হচ্ছে রুট ভার্ব, তার থেকে বিভিন্ন রকমের ভার্বের ফর্ম আসে। আর সাবজাংটিভ মুডে আরেকটা ঘটনা, যেটা আমরা একটু আগে বললাম ওয়াজ হয় না, আর পাস্টে থাকছে, সেখানে আমাদের দেখতে পাচ্ছি ওয়াজ হচ্ছে না। আর সাবজাংটিভ মুডের আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু বেস ভার্ব দেখবো। বেস ভার্ব মানে কি? ভার্বের সাথে এস লাগবে না। বেস ভার্ব মানে রুট ভার্ব, তার কিন্তু কোনো ফর্ম আসবে না, না V1, না V2, না V3, না ভি এর সাথে, না ভার্বের সাথে এস বাই এস, না ভার্বের সাথে আইএনজি, কিচ্ছু লাগবে না। বেস ভার্ব ইজ বেস ভার্ব। তাই আমরা দেখছি এখানে যেন বলছে, মনে রাখবে, দেখো লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ, লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ। তো আমাদের আওয়ার ফ্রেন্ডশিপ সাধারণত এগুলো ক্ষেত্রে কি হয়, আমাদের এস বাই এস লাগে না, আমাদের ভার্বের বেস ফর্মটা থাকে। আওয়ার ফ্রেন্ডশিপ লিভস লং, যদি আমি বলতে চাই যদি লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ, মানে আমি কল্পনা করছি, আমি প্রে করছি, আমি উইশ করছি আমাদের বন্ধুত্ব অনেক দিন, চিরকাল বা অনেক দিন থাকুক, বেঁচে থাকুক, হাইপোথেটিক্যাল, থাকুক আনরিয়েল, আমি জানি না আদৌ থাকবে কি থাকবে না, তো থাকুক। এই ধরনের কেসগুলোতে ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু লিভস হচ্ছে না, মানে এখানে কিন্তু সমস্ত কিন্তু কি হচ্ছে, বেস ফর্ম। মে গড ব্লেস ইউ, দেখো মে লেগেছে, মে গড ব্লেস ইউ, আমরা আরেকটু আগে বলেছিলাম আমরা গডের পরেও এখানে দেখো এটা কিন্তু বেস ফর্ম। আই উইশ আই ওয়্যার ইন প্যারিস রাইট নাও, এই প্রত্যেকটার জন্যই মে গড ব্লেস ইউ, এটাও হাইপোথেটিক্যাল, আমি জানি না, আমি প্রে করছি, আমি উইশ করছি। আই উইশ আই ওয়্যার ইন প্যারিস রাইট নাও, আমি উইশ করছি যদি আমি প্যারিসে থাকতাম এই মুহূর্তে কি ভালো হতো, মানে আমি সেটা নই, মানে সেখানে নেই, আমি এখন আমি অন্য জায়গায় আছি। তো এই সমস্ত হচ্ছে একটা অপটেটিভ ইউজ, এটাও কিন্তু এক রকমের মুড, সেটা সমস্ত সাবজাংটিভ মুড। আর সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আমরা কি বললাম, সাবজাংটিভ মুড হচ্ছে পুরোটাই হাইপোথেটিক্যাল, আনরিয়েল, ঠিক আছে? আচ্ছা, প্রপোজাল, ইন্টেনশন অর অর্ডার নট ইয়েট ক্যারিড আউট, আমার কোনো ইন্টেনশন বা কোনো অর্ডার যেটা এখন অবধি ক্যারিড আউট হয় না। ক্যারিড আউট মানে কি, সেটাকে এখন অবধি আমরা ক্যারি ওভার করিনি। অফেন ফাউন্ড ইন ফর্মাল রেজলিউশনস অর লিগাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ধরনের লেখা থাকে, ক্যারি আউট হয়নি, আমি ভাবছি, আমি অ্যাডভাইস করছি এটা করে নেওয়া হোক, আমরা বলি না, আমার মনে হয় এটা করে নেওয়া উচিত, আমার মনে হয় এই জিনিসটা করে নেওয়া হোক, এটা হচ্ছে সাবজাংটিভ মুডের মধ্যে এটাও আরেকটা ইউজ। আই সাজেস্ট দ্যাট হি বি অ্যাপয়েন্টেড দ্য লিডার, আমি বলেছিলাম সাবজাংটিভ মুডে সবসময় কি থাকে, বেস ফর্ম অফ দ্য ভার্ব। আমি একটু আগে বলেছিলাম যে যেমন আমরা যদি বলি অ্যাম, যদি বলি ইজ, যদি বলি আর, এই সমস্ত এগুলোর বেস ফর্মটা কি বলছে, বি ভার্ব। সাবজাংটিভ মুডে কি বলছে, আই সাজেস্ট, আমি সাজেস্ট করছি, কি সাজেস্ট করছি, দ্যাট হি বি অ্যাপয়েন্টেড দ্য লিডার, তাকে অ্যাপয়েন্ট করা হোক, তাকে লিডার অ্যাপয়েন্ট করা হোক। আমি যদি বলতাম এখানে বি না বলে যদি বলতাম হি ইজ অ্যাপয়েন্টেড দ্য লিডার, মানে সে অ্যাপয়েন্টেড হয়েছে। কিন্তু সাবজাংটিভ মুড মানে কি বললাম, উইশ হবে, লঙ্গিং হবে, একটা এক্সপেকটেশন, মানে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি হাইপোথেটিক্যাল একটা আনরিয়েল সিচুয়েশনের কথা বলা হচ্ছে যেটা হয়নি। বলছে আই সাজেস্ট দ্যাট হি বি অ্যাপয়েন্টেড, দেখো এটা কিন্তু বেস ফর্ম, খেয়াল রাখবে। ইট ইজ রিকোয়ার্ড দ্যাট শি বি প্রেজেন্ট এট দ্য মিটিং, এটা প্রয়োজন যে সে মিটিংয়ে প্রেজেন্ট থাকুক।
থাকুক, শি শুড বলবো না, শি শুড তো মডেলে চলে গেল, সেটা আলাদা জিনিস। আবার এখানে আমরা কি করছি, শি বি প্রেজেন্ট, সাবজাংটিভ মুড, সেখানে শি বি প্রেজেন্ট মানে সে ইট ইজ রিকোয়ার্ড, এটা প্রয়োজন যে সে মিটিংয়ে থাকে, সে মিটিংয়ে থাকে। যদি বলতাম শি ইজ প্রেজেন্ট বললে কি মানে হতো, সে এখন মিটিংয়ে আছে, সেটা হচ্ছে না, সাবজাংটিভ মুড তো তাহলে হবে না। তাই এখানে হয়ে গেল শি বি। দেখো এটাও কিন্তু বেস ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে, দেখো বেস ফর্ম লেগে যাচ্ছে, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে বেস ফর্ম লেগে যাচ্ছে। দ্য জাজ অর্ডার দ্যাট দ্য প্রিজনার বি রিলিজড ইমিডিয়েটলি, জাজ কি অর্ডার করলো, প্রিজনারকে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হোক। মানে এখানেও সেটা কি বোঝানো হচ্ছে, হোক মানে আমি একটা ইন ফিউচারের কথা বলছি, কি হবে এখনো জানি না, হয়তো অন্য কোনো কমপ্লিকেশনস থাকলে পরে হয়তো অর্ডার তাকে রিলিজ করাই হবে না। তো এই ধরনের কেসগুলোকে আমরা বলি সাবজাংটিভ মুড। এবার ফর্মস অফ সাবজাংটিভ মনে রাখতে হবে, প্রেজেন্ট টেন্সে যখন থাকে সেম অ্যাজ দ্য বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি, যেখানে টু থাকে না। বেয়ার ইনফিনিটিভ মানে কি, উইদাউট টু। আর যদি টু থাকলে তো সেটা ইনফিনিটিভ হয়। আর বেয়ার মানে কি, উইদাউট। বেয়ার মানে নেকেড, মানে উইদাউট, ঠিক আছে। তো এখানে বলছে ইফ ইউ অর হি অর আই গো টু দ্য পার্ক, এখানে বেয়ার ইনফিনিটিভ। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি বি অন টাইম, দেখো বেয়ার ইনফিনিটিভ। তো এটাই হচ্ছে এক্সাম্পল, ফর্মস হচ্ছে এখানে ফর্মস অফ সাবজাংটিভ। এখানে আমরা দেখলাম বেয়ার ইনফিনিটিভ দেখানো হচ্ছে। ফর্মস মধ্যে আরেকটা দেখলাম পাস্ট টেন্স হলে কি হবে, যেটা আমরা একটু আগেই বললাম, লুকস লাইক দ্য ইন্ডিকেটিভ পাস্ট বাট ফর দ্য ভার্ব টু বি উই ইউজ ওয়্যার। ইন্ডিকেটিভ মানে প্রথমটা করলে মনে হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে ইন্ডিকেট করা মানে কোনো কিছু অ্যাসার্ট করছি, কিন্তু গন্ডগোলটা কোথায় হচ্ছে, বলা হচ্ছে যে টু বি ভার্ব যখন থাকছে, টু বি ভার্বের জায়গায় কি ব্যবহার করছে ওরা, টু বি ভার্বের জায়গায় কি আসছে, উই ইউজের জায়গায়, মানে টু বি ভার্বের জায়গায় আমরা কি ইউজ করছি, ওয়্যার ইউজ করছি। আমরা একটু আগে এগুলো করিয়েছি। ইফ আই ওয়্যার ইউ আই উড টেক দ্য জব, আমি বললাম যদি আমি হতাম, সাবজাংটিভ মুড, যদি হতাম। যদি এখানে বলতাম ইফ আই ওয়াজ ইউ, এটা তো কোনো মানেই হবে না। আইদার বলতে পারতো আই ওয়াজ ইউ, তো হওয়ারই ব্যাপার নেই। সো ইফ আই ওয়্যার ইউ, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো আই এর পরে সাধারণত ওয়াজই বলে থাকি, আমরা জানি আই এর পরে তো ভার্বের এই ফর্মটাই হয়, ফার্স্ট ফর্মটাই হয়, বা এখানে তো পাস্ট টেন্স আছে তাই ওয়াজ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখলাম আই এর পরে ওয়্যার লিখেছে, সাবজাংটিভ মুড। তাই আই উইশ ইট ওয়্যার ইজিয়ার, ইস যদি এটা আরেকটু সহজ হতো কি ভালো হতো। ইট মানে থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে আমাদের হিসেব বলে হচ্ছে ইটের পরে আইদার ইজ হবে বা ওয়াজ হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ তো ওয়্যার লিখে রেখেছে, কেন হবে না, এটা যে সাবজাংটিভ মুড। মনে রাখতে হবে মডার্ন, এখানে ইংলিশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মডার্ন ইংলিশ গ্রামারিয়ানসরা তারা বিভিন্নভাবেই ওরা কি করছে, সাবজাংটিভ মুডটাকে কম ব্যবহার করছে। সাবজাংটিভ ইন এভরিডে স্পিচ অফেন রিপ্লেসিং ইট উইথ মডেল ভার্বস। আজ আমি একটু আগে এক্সাম্পলটা দিলাম, যদি আমি বললাম যে I order that he be released from the jail. The judge ordered that the prisoner be released from the jail. আমি কি বললাম যে প্রিজনার, জাজ অর্ডার করলো যে প্রিজনারকে রিলিজ করে দেওয়া হোক। এখানে বি এর ব্যবহারটা আমাদের ইদানিংকালে কম ব্যবহার করা হয়, সেখানে আমাদের সাধারণত কি লাগানো হয়, এই ধরনের মডেলসকে লাগানো হয়। কি কি ধরনের মডেলসকে লাগানো হয়, এরকম শুড, দ্য জাজ অর্ডার দ্যাট দ্য প্রিজনার শুড বি রিলিজড, উড, মাইট, এগুলো বলা হয়। আমাদের সোমারসেট মম সেও কিন্তু বলেছেন দ্য সাবজাংটিভ মুড ইজ ইন ইটস ডেথ থ্রোজ। ডেথ থ্রোজ মানে শেষের দিকে, সাবজাংটিভ মুডের ইউজটা ভীষণ কম। অ্যান্ড দ্য বেস্ট থিং টু ডু ইজ টু পুট ইট আউট অফ হিজ মিজারি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাই ওকে এইরকমভাবে একটু টানলাম, একটু ছাড়লাম, একটু ধরলাম, ওকে নিয়ে সাবজাংটিভ মুডটাকে কখনো ব্যবহার করছি কখনো করছি না ঠিকঠাকভাবে, তাই বলা হয়, তার থেকে এর ব্যবহারটা বন্ধ করে দেওয়াই ভালো। ইভেন আমাদের অক্সফোর্ড ডিকশনারিতেও এই ব্যাপারে বলা রয়েছে যে সাবজাংটিভ মুডটাকে এখন প্রায় তার শেষের দিকে আছে। এবার কিছু প্র্যাকটিস সেন্টেন্স। তবে যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে একবার প্র্যাকটিসটা করে নাও, নিজে নিজে এটা করে নাও, তারপর যখন কমপ্লিট হয়ে গেলে তারপর সেটাকে আবার ভিডিওটাকে অন করে চেক করে নাও। এখানে আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে প্রত্যেকটা ভার্বের মুডকে, ঠিক আছে। দেখছি প্রথমটা এখানে বলা হচ্ছে শাট, শাট দ্য ডোর ইমিডিয়েটলি, যাও এক্ষুনি করো, এটা কি করছে, কমান্ড করা হচ্ছে। তো আমরা জানি যখন কোনো সময় এইরকম ধরনের কমান্ড করা হয় তখন সেটা কি হয়ে যায়, ইম্পারেটিভ। এটা কি হয়ে যাচ্ছে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ হয়ে যাচ্ছে, তাই না। মুডটা কি এর, ইম্পারেটিভ। ইফ হি ওয়ে টলার হি কুড প্লে বাস্কেটবল, ইফ হি ওয়ে টলার হি কুড প্লে বাস্কেটবল। আমরা বললাম এটা কি হচ্ছে, একটা আনরিয়াল সিচুয়েশন। তো আনরিয়াল সিচুয়েশন মানে তার মুড কি, মুড হচ্ছে সাবজাংটিভ, আমরা জানি একটু আগেই করলাম, তাই তো। এবার বলা হচ্ছে আই থিঙ্ক দে আর অ্যাট দ্য স্টেশন, এটা কি বোঝানো হচ্ছে, আমার ভাবনা, আমি ইন্ডিকেট করছি, আমার চিন্তাটাকে আমি ইন্ডিকেট করছি, আমি ভাবছি, আমার মনে হয় দে আর অ্যাট দ্য স্টেশন। খুব সহজ, এটা কি ইন্ডিকেটিভ, এটা হচ্ছে ইন্ডিকেটিভ, পরিষ্কার অ্যাসার্ট করা হচ্ছে।
এরপরেরটা বলা হচ্ছে মে ইউ হ্যাভ আ সেফ জার্নি। মে ইউ হ্যাভ আ সেফ জার্নি, এটা সাধারণত কি হয় আমরা যখন এই ধরনের কথাগুলো বলি, এটা হচ্ছে আমাদের একটা উইশের কথা বলছি আমরা। এই দেখো মে ইউ হ্যাভ আ সেফ জার্নি, এটা কি বলছি? এটা একটা উইশ বলছি আমরা। যখন আমরা এরকম কখনো কোনো উইশ করি বা আমরা ব্লেসিং দিই, কিন্তু এটা কিন্তু কোনো সময় মানে একটা ডাইরেক্ট ফ্যাক্ট নয়, আমরা জানি না আদৌ হবে কিনা, এটাকে ডাইরেক্ট ফ্যাক্ট আমরা বলতে পারি না। যখন ডাইরেক্ট ফ্যাক্ট হচ্ছে না, এই ধরনের কিছু আমরা বলছি হোক, এটা হওয়া উচিত, এটা হোক, তোমার হোক, মানে উচিত বলবো না, তাহলে তো শুডের ব্যবহার হয়ে গেল, যে তুমি ভালো থাকো, তোমার জার্নিটা ভালো হোক, তোমার জার্নিটা শুভ হোক, এটা কি হয়ে গেল? এটা হচ্ছে এক্সাম্পল অফ সাবজাংটিভ মুড। এক্সাম্পল অফ সাবজাংটিভ মুড। ডু ইউ লাইক এ চকলেট? আমরা ইন্ডিকেটিভ মুডে কি করেছিলাম? কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে, তাহলে এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। এটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। ফিনিশ ইয়োর হোমওয়ার্ক বিফোর ডিনার, আমি কি করছি এখানে? অর্ডার করছি বা আমি অ্যাডভাইস করছি, হোমওয়ার্কটা খাওয়ার আগে শেষ করে নাও। আমি অর্ডার করি, আমি অ্যাডভাইস করি, যাই করি, এই সমস্ত কিছু কোথায় কি হয়ে যাবে? ইম্পারেটিভ সেন্টেন্সের একটা পার্ট, তাই না? তাহলে ভার্বটা কি মুডে চলছে? ইম্পারেটিভ মুড। I wish it were not raining. ইস, যদি আজকে বৃষ্টিটা না হতো কি ভালো হতো। বাট ইট ইজ নট আ ফ্যাক্ট, ইট ইজ রেইনিং। আমি উইশ করছি বৃষ্টিটা না হলে আজকে খুব ভালো হতো, যেটা আমি ভাবছি সেটা তো ডাইরেক্ট ফ্যাক্ট নয়, তা এটা আমার উইশ, তাহলে এটা কি হয়ে যাবে? সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস দ্য এক্সাম। এবার দেখো ইফ ইউ স্টাডি ইউ উইল পাস দ্য এক্সাম, এটা কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, এটা একটা ফ্যাক্ট, একটা স্টেট করা হচ্ছে, তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করো তাহলে তুমি পাস করে যাবে। এটা আমাদের ইসের মধ্যেও ছিল, আমরা যে পড়াচ্ছিলাম এক্সাম্পলের মধ্যেও ছিল। তো এটা কি করছে? ইন্ডিকেটিভ। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইন্ডিকেটিভ। ঠিক আছে, এটা ইন্ডিকেট করছে। ইন্ডিকেটিভের মধ্যে আমরা জানি কি কি হয়? কোয়েশ্চেন করতে পারি, আমরা একটা ফ্যাক্ট স্টেট করতে পারি, তাই না? তো সেখানে এটাও একটা টাইপ ছিল অফ ইন্ডিকেটিভ মুড। তো আশা করি তোমাদের এইটুকু বুঝতে আর মুডটা বুঝতে আর কোনো অসুবিধে নেই। তো যাই হোক, তো আমাদের এই ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।